বিকেল 4 বাজে। আদ্র রেডি হয়ে বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বারবার হাত ঘড়িতে সময় দেখছে। কিছুক্ষণ পর আহিকে দেখা গেল বাড়ি থেকে বের হয়ে আসছে। আকাশি রঙের গাউন সাথে ম্যাচিং হিজাব করা। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার সৌন্দর্য দিন দিন বাড়ছে নাকি তার চোখেই এমন সুন্দর লাগছে। আদ্র বুঝতে পারল না। এরই মধ্যে আহি এসে হাজির হলো আদ্রর সামনে। সরি, একটু লেট হয়ে গেল। একটু নয় ম্যাডাম, আপনি পাক্কা 15 মিনিট লেট করে তারপর এসেছেন। তো কি হয়েছে? বউয়ের জন্য একটু অপেক্ষা করতে না পারলে কেমন জামাই আপনি? কেমন ধৈর্য আপনার? আহির কথায় আদ্র দুষ্ট হেসে আহির কোমরে হাত পেরিয়ে হালকা উঁচু করে একদম চোখের সামনে এনে বলে, আমার ধৈর্য নিয়ে কথা বলবেন না ম্যাডাম। আমি আদ্রের ধৈর্য যদি না থাকতো তাহলে আপনি এখনও অক্ষত আর সুস্থভাবে চলাফেরা করতে পারতেন না। আর যদি বলেন অপেক্ষার কথা, তাহলে 15 বছর কি আপনার কাছে কম মনে হয় মিসেস আদ্র? আহির উত্তর দিতে পারে না। তার গাল লাল আবার ছড়ায়। আদ্রর এত কাছে আসার নিঃশ্বাস আটকে আসছে তার। চোখ নামিয়ে ফিস ফিস করে বলে, ছাড়ুন, কেউ দেখে ফেলবে রাস্তার মাঝে এভাবে। আদ্রর ঠোঁটর কোণে বাঁকা হাসি আহিকে আরও একটু কাছে টেনে আনে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমার বউকে আমি ধরেছি, কার বাপের কি? আহির লজ্জায় নুইয়ে যায়। ছাড়া পাওয়ার জন্য আরও বেশি চটপট করে। অসভ্য লোক, ছাড়ুন বলছি। অসভ্যতা আমি না করতে অসভ্য হয়ে গেলাম? বাহ! আচ্ছা, যদি না ছাড়ে? আহি এবার অসহায় চোখে তাকায় আদ্রের দিকে। আদ্র আর মেয়েটাকে জ্বালায় না, ছেড়ে দিল। বোরকা কই তোমার? বোরকা তো আমি পরি না, আর বোরকা নেইও আমার। আদ্র আর কিছু বলে না, গাড়ির দরজাটা খুলে দেয়। আহিকে ইশারা করে বসতে। আহি বসে। আদ্র দরজা লাগিয়ে নিজেও গিয়ে বসে। তারপর গাড়ি স্টার্ট দেয়। সকালে রোদ থাকলেও দুপুর হতে না হতেই নামল জুম বৃষ্টি, সেই সাথে প্রচণ্ড বাতাস। রাস্তায় একটা কাকপক্ষীও নেই। ইয়ানা দাঁড়িয়ে একটা দোকানের ছাউনির নিচে। ওর ফ্রেন্ডরা আজকে আসেনি, একা, তাই প্রাইভেটে যায়নি। বাড়ি যাবে ভেবে ভার্সিটি থেকে বের হলো। মাঝ রাস্তায় এমন জুম বৃষ্টি ধরল। তার উপর বৃষ্টির মধ্যে ভিজে জুবুথুবু হয়ে শরীরের সাথে সাদা ড্রেসটা লেগে আছে। ইয়ানা আশেপাশে গাড়ি খুঁজে কিন্তু পায় না। ফোনটাও বন্ধ হয়ে গেছে। না হলে ভাই বা বাবা যে কোনো একজনকে বললে এসে নিয়ে যেত। ফোনটা বের করে খোলার চেষ্টা করে, কিন্তু খুলে না। ইয়ানা ফাঁস ফিরে তাকাতেই চমকে যায়। 4-5 জন ছেলে, এগুলো তাদের ভার্সিটির আশেপাশেই থাকে। বখাটে সবগুলা নেশা করে আর মেয়েদের বিরক্ত করে। ছেলেগুলা কেমন করে তাকে ইয়ানার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। ইয়ানা ভীতু হয়। আকাশের অবস্থা খারাপ, আশেপাশে কেউ নেই। ইয়ানা জামা কাপড় টেনে ঠিক করতে চায়। ছেলেগুলো একটু একটু করে আরও কাছে এগিয়ে আসছে, আর ইয়ানা পিছিয়ে যাচ্ছে। পিছাতে পিছাতে সে ছাউনির নিচ থেকে বের হয়ে যায়। কি ডার্লিং, কোথায় যাচ্ছ? এদিকে আসো, আর ভিজতে হবে না, এমনিতেই তোমাকে হট লাগছে। আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই বলেই বিশ্রীভাবে হাসে, সাথে তাল মিলায় বাকিরাও। বিপদে পড়লে চালাক মানুষও বোকা হয়ে যায়। কি করবে না কি করবে বুঝে পায় না। ইয়ানার ক্ষেত্র তাই হলো। ভয়ে তার সব সাহস পালিয়ে গেল। পাটা যেন কেউ শক্ত করে ধরে আছে। ইয়ানার নিজের সাহস জোগাড় করে দৌড় দিতে নিলে ছেলেগুলো চারিদিক থেকে ঘিরে ধরে। কি হলো আপনারা? আমার পথ আটকে আছেন কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। কাঁপা কাঁপা গলায় ইয়ানা বলে। ওর কথায় যেন ছেলেগুলো মজা পেল। হো হো করে হেসে উঠে বলে, এত তাড়া কিসের? আগে আমাদের ঠান্ডা করে যাও। এই দেখো কি সুন্দর ওয়েদার, খেলা জমবে কিন্তু। তোমার মতো এমন একটা মাল এই ওয়েদারে খুব প্রয়োজন। ছি, আপনাদের ঘরে কি মা বোন নেই? মা বোন আছে, তবে বিছানা গরম করার মতো কেউ নেই। ঘৃণায় ইয়ানা চোখ দিয়ে ফানি গড়িয়ে পড়ে, তবে সেটা বৃষ্টির ফানির সাথে মিলিয়ে যায়। নিজের ব্যাগটা বুকের সাথে চেপে ধরে, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। হঠাৎ দুহাতে টান পড়ায় চমকে ওঠে। দেখে ছেলেগুলা তাকে টেনে একটা গাড়ির দিকে নিয়ে যাচ্ছে।
ইয়ানা জোরে জোরে চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। জ্বরের সাথে তা মিলিয়ে যায়। ছেলেগুলো ইয়ানাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ইয়ানার বারবার ভাইয়ের কথা আর বাবার কথা মনে পড়ছে। মনে মনে বলছে তার ভাই আসুক। হঠাৎ করে রৌদ্রের কথা মনে পড়ে গেল। লোকটার সাথে যেখানে যেখানে সেখানে হুটহাট দেখা হয়ে যায়। তবে আজ কেন হলো না? আজ ইয়ানার তাকে খুব করে দরকার, এজন্য আসেনি। ইয়ানার রৌদ্রকে সহ্য না হলেও তবে আজকে খুব করে চাচ্ছে রৌদ্র আসুক, তাকে বাঁচিয়ে নিকে নোংরা লোকদের থেকে। অফিসের কাজে একটা জায়গায় এসে আটকে পড়েছে রৌদ্র। এখানে মোবাইল নেটওয়ার্কও পাচ্ছে না। বারবার ঘুরে ঘুরে নেটওয়ার্ক খুঁজছে সে, না নেটওয়ার্কও নেই। রাগে মোবাইল নিয়ে এক আসার তার হঠাৎ করে কেমন অস্থির লাগছে, বুকটা কেমন জ্বালা করছে। কেন এমন হচ্ছে? তার বোন ঠিক আছে তো? বা বাকিরা সবাই? কাউকে সে কল করতে পারছে না। হঠাৎ ইয়ানার কথা মনে পড়ল। আচ্ছা, বেয়াদব মেয়েটা ঠিক আছে তো? সকালে দেখলো বমি করতে করতে অবস্থা খারাপ, শরীর দুর্বল হয়ে গেছে। এখন মেয়েটা কেমন আছে? কি করছে? এখনও কি বমি করছে? নিজের ভাবনায় রুদ্র নিজেই অবাক হয়। সে ওই বেয়াদব মেয়েটার কথা ভাবছে। কেন কেন? ওই মেয়ে তো আস্ত একে বেয়াদব। কীভাবে ওই দিন তাকে তেতো কফি খাওয়ালো? বেয়াদবটা এখন তার ভাবনায়ও ঢুকে পড়ছে না? এটা অসম্ভব। বিকেল 4টা পেরিয়ে ঘড়ির কাঁটা 5টার করে যেতে আতিয়া নেওয়া চিন্তিত হলেন। মেয়েটা এখনও আসছে না, মোবাইলটাও বন্ধ বলছে। প্রতিদিন তো 4টা বাজেই বাড়ি ফিরে আসে, তাহলে আজকে এখনও কেন আসছে না? তার উপর বারবার কল দিয়েও মোবাইল বন্ধ পাচ্ছে। তিনি গেটের কাছেও কয়েকবার হেঁটে আসলেন। মায়ের মন তো তাই বারবার কু ডাকছে। তিনি নিজেকে শান্ত রাখতে পারছেন না, অস্থির হয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে। দুপুরে বৃষ্টি হলেও তারপর থেকে থেমে গেল, কিন্তু আকাশ শান্ত হয়নি। আবার কালো মেঘ করে আকাশ ডাকছে। যাকে এমন অস্থির হয়ে বারবার দরজার দিকে চেয়ে থাকতে দেখে ফারুল নেওয়াজ এগিয়ে এসে বলে, কি হয়েছে ভাবি? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর বলিস না ছোট, মেয়েটা যে এখনও বাড়ি ফিরলো না। প্রতিদিন তো 4টায় চলে আসে, আজকে 5টা বেজে গেছে, এখনও এলো না। মোবাইলটাও বন্ধ। আকাশ ডাকছে, জ্বর আসতে পারে আবার। অস্থির কণ্ঠে বললেন তিনি। ফারুল নেওয়াজও চিন্তিত হলেন। আচ্ছা আপনি শান্ত হন, এসে পড়বে, হয়তো মোবাইলে চার্জ নেই। না হলে ইয়ানার ফ্রেন্ডদেরকে বা টিচারকে ফোন করে জিজ্ঞেস করলেই তো হয়। ঠিক বলেছিস, চিন্তায় আমি তো এটা ভুলেই গেছি। দাঁড়া, আগে ওর টিচারকে কল করি। ইয়ানার প্রাইভেট টিচারকে ফোন করলে তিনি জানান আজকে ইয়ানা সহ ওর ফ্রেন্ডরা আসেনি। এবার তিনি ইয়ানার এক বান্ধবীকে কল দেন। সে জানে সে আজকে যায়নি। একে একে সবগুলো ফ্রেন্ডকে কল করলে তারা জানে আজকে তারা যায়নি। এবার আতিয়া নেওয়াজের মনে ভয় ঢুকে গেল। বাড়িতে পুরুষেরা কেউ নেই। আদ্র আহি গিয়েছে আদ্রের শেষবার চেক আপ করাতে। ফাইজ বাড়িতে নেই, কোথাও গিয়েছে। আর বাকিরা তো অফিসে, হসপিটালে। আতিয়া নেওয়াজ দ্রুত স্বামীকে কল করে জানায়। কেঁদে কেটে তিনি অস্থির। ফারুল নেওয়াজ শান্ত করতে পারছে না। আজিজ নেওয়াজ জানায় তিনি আসছেন। ফারুল নেওয়াজ ফাইজকে কল দিয়ে জানায়। একে একে সবাইকে জানায়, তারা বলল তাড়াতাড়ি আসছে। মাত্রই ডাক্তারের চেম্বার থেকে বের হলো আদ্র আহি। মায়ের কল আর কান্নাকাটি শুনে যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। আহিত তার ইনা আপুইকেই পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর থেকে কান্না করে যাচ্ছে। আদ্র রৌদ্রর নাম্বারে কল দিল, মোবাইল বন্ধ বলছে। রৌদ্রের সাথে আছে কিনা বা দেখেছে কিনা জিজ্ঞেস করতে, কিন্তু ফোন বন্ধ বলছে বারবার। না পাত্রে রৌদ্রের অফিসে কল দেয়। তারা জানায় তাদের স্যার কাজে এক জায়গায় গিয়েছে। এবার আদ্র চিন্তা হচ্ছে। আদ্রের একটা মাত্র বোন তার। রাত 8টা বাজে। খুঁজে খুঁজে সবাই হয়রান। পুলিশকে জানানো হয়, তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। ইয়ানা নিখোঁজ শুনে ওর ছেলে ফ্রেন্ডরা বের হয়ে সমান তালে হন্য হয়ে খুঁজছে। আদ্র ভার্সিটির রাস্তা ধরে এমন কোনো জায়গা বাদ রাখছে না। বা ফাইজ নিজের বন্ধুদেরও লাগিয়ে দিয়েছে। বাড়ির সব বন্ধুরা খুঁজছে। আর এইদিকে বাড়িতে আতিয়া নেওয়াজ কেঁদে চলছে, আবার বারবার জ্ঞান হারাচ্ছেন। আহিত, রাইসা বেগম আর সাইফাকে ধরে সে কি কান্না। খবর পেয়ে খান বাড়ি থেকে সবাই এসেছে। শায়ান খান নিজের ছেলেকে ফোন করছে, ফোন বন্ধ বলছে। সেদিকেও চিন্তা হচ্ছে, আবার হচ্ছে না। কারণ রৌদ্র কাজে যাওয়ার সময় বলেছিল সেখানে নেটওয়ার্ক নাও পেতে পারে আর ফিরতে সকাল হতে পারে।
রাত 1টা, ক্লান্ত আর শূন্য হাতে সবাই খালি হাতে ফিরে এসেছে। বাইরের জ্বর হচ্ছে, কেউ রুমে যায়নি, সবাই সোফায় রয়ে মাথা নিচু করে বসে আছে। আতিয়া নেওয়াজকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আদ্র মাথা নিচু করে বসেছিল। নুপুরের আওয়াজে মাথা তুলে দেখল আহি আতিয়া নেওয়াজের ঘর থেকে বের হয়ে আসছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। আদ্র আবার মাথা নিচু করে নেয়। আজ আর কারো পেটে এক ফোঁটা পানিও পড়েনি। নেওয়াজ বাড়িটার নীরব নিস্তব্ধ হয়ে আছে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।